মণিখোলা নামক এক ছোট্ট পাড়ায় 30 থেকে 40টা বাড়ি ছিল। আসলে সেই পাড়ার আয়তন খুবই ছোট ছিল, কিন্তু সেই পাড়ায় কখনো শান্তি বজায় থাকতো না। কারণ লোকজন অর্থাৎ প্রতিবেশীরা সবসময় নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলায় মত্ত থাকতো। প্রত্যেক দিনই তারা নিজেদের মধ্যে কোনো না কোনো ছোট বড় কারণ নিয়ে ঝগড়া করতে লেগে পড়তো। সেই জন্য আবার অনেকে মণিখোলা পাড়াকে মাছের বাজার বলেও ডাকতো। সেখানে এমন কোনো দিন থাকতো না যে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া হতো না। আর বাইরে থেকে যখনই সেই পাড়াতে কেউ যেত, তখনই সেই পাড়ার মধ্যে কারো না কারোর সঙ্গে ঝগড়া চলতো। এমনই একদিন সকালবেলা বল্টু, পিঙ্কি, রাজু এবং পাড়ার অন্যান্য ছেলেমেয়েরা ফুটবল নিয়ে খেলতে শুরু করে। না, আমরা কিতকিত খেলবো না, তোদের সঙ্গে প্রত্যেকদিন ফুটবল খেলবো। দেখ, আমি এখনই এত জোরে শট মারবো, তোরা দেখে সবাই অবাক হয়ে যাবি। এই বলে পিঙ্কি ফুটবলে একটা জোরে শট মারি, আর সেই ফুটবল বল্টুদের বাড়ির কাছে জানালাতে গিয়ে জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে সেই কাচের জানালা ভেঙে যায়। এমনকি সেই ভাঙা জানালার মধ্যে দিয়ে ফুটবল ঘরের মধ্যে ঢুকে যায়। আর সেই সময় বল্টুর মা অর্থাৎ রীতা বল্টুর বাবার খাবার নিয়ে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই সেই ফুটবল গিয়ে খাবারের প্লেটের উপর পড়ে, আর সঙ্গে সঙ্গে রীতার হাত থেকে খাবার পড়ে যায়। এর ফলে রীতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। আজকেও আমার কাছের জানালা ভেঙে ফেললো, বাচ্চাগুলো জ্বালায় একেবারে সুখ নেই দেখছি। আজকে ওই বাচ্চাগুলোকে ভালো মতো মজা দেখাতে হবে। প্রত্যেক দিন একই জ্বালাতন আর ভালো লাগে না। রীতা কোনো কথা না শুনে ঝগড়া করার জন্য বাড়ি থেকে চটজলদি বাইরে বেরিয়ে আসে। এই, আমার কাছের জানালায় কে ফুটবল মেরেছে? হ্যাঁ, সত্যি করে বল, কে এরকম কাণ্ড করেছিস? বল্টু, তুই এদের সঙ্গে আছিস? তোকে আমি কতবার বলেছি পাড়ার এই বাদর ছেলে মেয়েদের সঙ্গে খেলা করবি না। সত্যি করে বলতো এবার, জানালাটা কে ভাঙলো? কাকিমা, আপনাদের কাছের জানালা বল্টু ভেঙেছে। বল্টু পা দিয়ে একটা জোরে শট মেরেছে, আর আপনার কাছের জানালা ভেঙে গেছে। এই শুনে বল্টু খুবই রেগে যায়, আর তখনই সে ঠাস করে পিঙ্কির গালে একটা চড় মারি। আচ্ছা, তাহলে এটা পিঙ্কির কাজ। কিরে পিঙ্কি, তুই তো একদম তোর মায়ের মতো মিথ্যাবাদী হয়েছিস। তোর মা যেরকম সবসময় মিথ্যা কথা বলে বেড়াই, তুইও তো দেখছিস সেরকমই হয়েছিস। তোর সাহস কি করে হলো? তুই আমার ছেলের ঘাড়ে দোষ চাপাচ্ছিস? বেয়াদব মেয়ে কোথাকার! পিঙ্কি কোনো কথা না বলে প্রচন্ড জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে, আর রীতা ও পিঙ্কিকে খুব বকাবকি করতে থাকে। এমন সময় ধীরে ধীরে পাড়া প্রতিবেশী সকলেই সেখানে ভিড় জমাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পিঙ্কির মা মধুমিতাও চলে আসে। মধুমিতা সেখানে এসেই গীতার সঙ্গে ঝগড়া করতে লেগে পড়ে। তোমরা সবাই মিলে আমার বাচ্চা মেয়েটাকে কাঁদাচ্ছ কেন? কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে এত জোরে কাঁদছে, আমি রান্নাঘর থেকে শুনতে পেলাম। তোর মেয়ে কি করেছে সেটা আগে জিজ্ঞাসা কর। তোর মেয়ে ফুটবলের শট মেরে আমার বাড়ির কাচের জানালা ভেঙে দিয়েছে। সকাল সকাল তোর মেয়ে আমার এত বড় সর্বনাশ করে ফেলেছে। আমার বাড়ির জানালাটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি এবার টাকা বের কর। কি টাকা দেবো মানে? টাকা কি গাছে ফলে নাকি? তুমি টাকা দিতে বললেই কি টাকা দিতে হবে? বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করছিল, ভুলবশত তোমার জানালাটা ভেঙে গেছে, এতে আবার তুমি টাকা পয়সা দাবি করছো কেন? আমার মেয়ের বদলে তোমার ছেলেও তো জানালাটা ভেঙে দিতে পারতো, তখন তুমি কি করতে শুনি? এটা প্রথমবার নয় যে তোর মেয়ে আমার বাড়ির জানালা ভেঙেছে। এর আগেও তোর মেয়ে 4 বার আমার বাড়ির জানালা ভেঙেছে, কিন্তু এর আগে কখনো আমি তোর কাছ থেকে টাকা চাইনি। তবে আজকে আমি তোকে ছাড়বো না। আমার এত বড় ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণ তোকে দিতেই হবে বাবা। এমন সময় সেখানে রীতার বড় যা, শাশুড়ি মা, ননদ, শ্বশুর মশাই, স্বামী সকলেই চলে আসে। আর তারাও রীতার পক্ষ নিয়ে মধুমিতার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। বাবারে বাবা, গোষ্ঠীর সমেত সবাই তো ঝগড়া করতে চলে এসেছে। তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আমি একটা টাকাও দেব না। হ্যাঁ, দেখি তোমরা আমার কি করতে পারো। এই পিঙ্কি, তাড়াতাড়ি গিয়ে তোর ঠাম্মিকে আর তোর বাবাকে ডেকে নিয়ে আয় তো। এই শুনে পিঙ্কি তাড়াতাড়ি করে নিজের বাড়িতে দৌড়ে যায়, আর বাবা এবং ঠাম্মিকে ডেকে নিয়ে আসে। এর ফলে মুহূর্তের মধ্যেই দুই পরিবারের মধ্যে তুমুল ঝামেলা বেঁধে যায়, আর দুই পরিবারের ছেলেরা নিজেদের মধ্যে ঝামেলা করে। বয়স্ক শাশুড়ি মায়েরাও নিজেদের মধ্যে ঝগড়া করে। অন্যদিকে রীতা এবং পিঙ্কি জোর কদমে নিজেদের মধ্যে ঝগড়া চালিয়ে যায়। এমনকি ছোট বাচ্চারাও পিছিয়ে থাকে না। বল্টু এবং পিঙ্কিও একে অপরের সঙ্গে মারপিট করতে থাকে। আর এভাবে মুহূর্তের মধ্যেই সারা পাড়ার লোক এক জায়গায় হয়ে যায়। মনে হয় সেই পাড়ার মধ্যে মাছের বাজার বসেছে। চিৎকার চেঁচামেচির আওয়াজে পাড়ার মধ্যে ভীষণ পরিমাণে অশান্তির সৃষ্টি হয়। এভাবেই কোনো না কোনো কারণে প্রত্যেক দিনে পাড়াতে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া লেগে থাকে।
এমনই একদিন রাধিকা দেবী বাজার করে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই তাকে দেখে তাদের প্রতিবেশী শিবানী দেবী বলে, কি ব্যাপার রে রাধিকা, আজকাল এত মোটা হয়ে যাচ্ছিস? আগে তোর ফিগারটা তো ভালোই ছিল, কিন্তু এখন বড্ড মোটা হয়ে গেছিস। এত মোটা হয়েছিস, দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো মোষ হেঁটে হেঁটে যাচ্ছে। আগে যখন রোগা ছিলি তখনই কিন্তু ভালো লাগতো। এই শুনে রাধিকা দেবী প্রচন্ড পরিমাণে চটে যায়। এই, তুই আমাকে মোটা বললি? তোর সাহস তো কম নয়। আমি মোটা কি রোগা তাতে তোর কি? তোর বাপের কি? আমি কি তোর বাপের টাকাতে খেয়ে পড়ে মোটা হচ্ছি, নাকি তোর ছেলের টাকাতে খাচ্ছি? কত কষ্ট করে বেশি বেশি খাওয়া দাওয়া করে ভিটামিন খেয়ে খেয়ে আমি মোটা হলাম, আর তুই আমার ফিগারে নজর দিচ্ছিস? আরে আমি তোর ফিগারে নজর দিতে যাব কেন? আমি তো শুধু এমনিই বললাম যে তুই আগে যখন রোগা ছিলি তখনই তোকে দেখতে ভালো লাগতো। এতে এত রেগে যাওয়ার মতো তো কিছুই নেই। না, আমার মোটেই রোগা মানুষদের পছন্দ না, আমার মোটা সোটা ফিগারই পছন্দ। আর তাছাড়া তুই আমাকে মোষ বললি কেন আগে সেটা বল। আমি যদি মোষ হই তাহলে তুই শকুন, খেয়ে দিয়ে তোর কাজ নেই। সারা পাড়ার লোক কে কি করে বেড়াচ্ছে সেদিকে তোর নজর। কার বউ পালিয়েছে, কার বাচ্চা হয়েছে, কার বর দ্বিতীয় বিয়ে করেছে, তুই সবসময় এই খবরগুলোই রেখে বেড়াস। এভাবে দুই প্রতিবেশী পাড়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমুল ঝগড়া করতে থাকে। আর ধীরে ধীরে পাড়ার সবাই সেখানে জড়ো হয়ে তামাশা দেখতে শুরু করে। এভাবে আরো কিছুদিন কাটে। আর হঠাৎই একদিন দেবমিতা রীতার বাড়ির সামনে গিয়ে প্রচন্ড চিৎকার চেঁচিমেচি করতে শুরু করে। বল্টুর মা, বল্টুর মা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি একবার বাইরে এসো, আজকে তোমাকে মজা দেখাচ্ছি। আরে ও বল্টুর মা, শুনতে পাচ্ছ? প্রতিবেশীর চিৎকার শুনে বল্টুর মা রীতা তাড়াতাড়ি করে বাইরে ছুটে আসে। আরে কি হলো? সাত সকালে কানের মাথা খাচ্ছ কেন? কি হয়েছে? সকালবেলা এরকম বাড়ির সামনে এসে চিৎকার করছো যে? কি হয়েছে মানে? তোমাদের বাড়িতে কি বাথরুম নেই? কত বড় দামড়া ছেলেটার মাথায় কোনো বুদ্ধি নেই? আমার বাড়ির সামনে গিয়ে হিসু করে এসেছে। এই শিক্ষা দিচ্ছ তোমরা তোমাদের ছেলেকে? তুমি বলতে কি চাইছো? আমরা আমাদের ছেলেকে শিখিয়ে দিয়েছি যে দেবমিতার বাড়ির সামনে গিয়ে হিসু করে আসবি, আর আমার ছেলেকে তুমি দামড়া ছেলে বলছো কেন? ওর তো মাত্র 7 বছর বয়স। আমার বাচ্চা ছেলেটা ভুল করে ফেলেছে, এতে আবার সাত সকালে তুমি ঝগড়া করতে এসেছো? আচ্ছা, বাচ্চা মানুষ বলে কি ছেড়ে দেব? এরকম নোংরা কাজ আমার বাড়ির সামনে করবে কেন? তোমার ছেলে যেহেতু আমার বাড়ির সামনে নোংরা করে এসেছে, এখন তুমি গিয়ে পরিষ্কার করে এসো। বাড়ির দরজা থেকে নিয়ে উঠান সব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। আমাকে দেখে কি তোমার কাজের মাসি মনে হচ্ছে যে আমি তোমার উঠান পরিষ্কার করতে যাব? তোমার সমস্যা হলে তুমি নিজে পরিষ্কার করে নাও। আমি তোমার বাড়ির চাকর নই। এই পাড়ার সবারই আমার ছেলেকে নিয়ে এত সমস্যা কেন কি জানি। কেউ কিছু করলেই সবসময় আমার ছেলে ফেঁসে যায়। কেউ কিছু করলে তোমার ছেলে ফেঁসে যায় না, তোমার ছেলেই তো যত নষ্টের গোড়া। প্রত্যেক দিন পাড়ার লোককে তোমার ছেলে একেবারে বিরক্ত করে মারে। আর তুমিও তো কম ঝগড়ুটে নও, প্রত্যেক দিনই তো তুমি কারো না কারোর সাথে ঝগড়া করে বেড়াও। হ্যাঁ হ্যাঁ, আমার তো খেয়ে বসে কাজ নেই, আমি লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াই। তাহলে এখন কে ঝগড়া করতে এসেছে? তুই তো তেরে এলি আমার সঙ্গে ঝগড়া করবি বলে। ওইটুকু একটা বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, তাতে আবার তুই এত বড় বড় কথা বলবি? কদিন আগে তোদের বাড়ির পোষা বিড়াল আমার উঠানে এসে পটি করেছে, তখন কি আমি তোর সঙ্গে ঝগড়া করতে গেছি? এভাবেই রীতা এবং দেবমিতা দুজনে মুখে মুখে তর্ক করতে করতে হঠাৎই একে অপরের সঙ্গে মারপিট করতে শুরু করে। এভাবেই জোর কদমে তাদের মধ্যে ঝগড়া লড়াই চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সদস্যরাও সেখানে চলে আসে, আর সবাই মিলে একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। ঠিক এমন সময় সেখানে একজন ফল বিক্রেতা আসে। এই সস্তার ফল বস্তায়, সস্তার ফল বস্তায়, সস্তার ফল বস্তায়। একেবারে জলের দামে ফল পাবেন, জলের দামে ফল পাবেন, জলের দামে পাবেন। তাড়াতাড়ি চলে আসুন, কম দামে ফল পেয়ে যাবেন। এই আপেল আছে, লেবু আছে, পেয়ারা আছে, আম আছে, আঙুর আছে। এভাবেই ফলওয়ালা জোরে জোরে চিৎকার করতে থাকে। মনে হচ্ছে এখানে কোনো জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে, আর নিশ্চয়ই ওখানে অনেক লোকজনও আছে। ওই জায়গাটাতে গিয়ে দাঁড়াই, যদি কিছু কাস্টমার পাওয়া যায়। এই বলে ফলওয়ালা সেখানেই দাঁড়িয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে রীতার শাশুড়ি মা সেই ফলওয়ালার ঠেলাগাড়ির সামনে গিয়ে আপেল, লেবু, আম ইত্যাদি ছুঁড়ে ছুঁড়ে দেবমিতার পরিবারকে আঘাত করতে শুরু করে। এর ফলে দেবমিতার পরিবারও ফলওয়ালার গাড়ি থেকে বিভিন্ন রকম ফল নিয়ে রীতার পরিবারের দিকে ছুঁড়ে দেয়। আর যা দেখে ফলওয়ালা প্রচন্ড চিৎকার করতে শুরু করে। আরে আরে, এসব আপনারা কি করছেন? আমার ফলগুলো নষ্ট করছেন কেন আপনারা? হে উপরবেলা, আমি কোথায় চলে এলাম? এই মাছের বাজারে এসে আমি তো বড্ড ভুল করে ফেললাম। এটা কোনো পাড়া নাকি মাছের বাজার বোঝাই তো মুশকিল। এভাবে মুহূর্তের মধ্যেই ঠেলাগাড়ি থেকে সমস্ত ফল উধাও হয়ে যায়। কিন্তু তবুও রীতা এবং দেবমিতার পরিবারের মধ্যে ঝগড়া থামে না। ফলওয়ালা কি করবে বুঝতে না পেরে সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। আর দেখতে দেখতে 2-1 ঘন্টার মধ্যেই তাদের ঝগড়া থেমে যায়।
এই যে আপনারা এত বড় সর্বনাশ আমার করে দিলেন, আমার এত টাকার ফল আপনারা সব নষ্ট করলেন। আপনারা তো আপনাদের ঝগড়া লড়াইয়ের মধ্যে আমার ফলগুলোকে তো অস্ত্র হিসেবে ব্যবহার করলেন। এবার আমার ক্ষতিপূরণ কে দেবে শুনি? এ বাবা, তাই তো, ঝগড়া করতে গিয়ে আমরা তো পাগল হয়ে গেছি। আমরা আপনার এত বড় ক্ষতি করে ফেললাম, আপনি কিছু মনে করবেন না দাদা। এই দেবমিতা, আমরা কিন্তু ভুল করেছি। এই ফলওয়ালার ক্ষতিপূরণ আমাদেরকেই দিতে হবে। তুই কিছু টাকা দিবি আর আমি কিছু টাকা দেব, কারণ আমাদের দুজনের পরিবারের জন্যই তো এই দাদাটার ফলগুলো নষ্ট হলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটা করা আমাদের একদমই উচিত হয়নি। আমাদের পাড়ার ঝগড়া আমাদের পাড়ার মধ্যেই তো থাকা উচিত, বাইরের লোকের আমরা কেন ক্ষতি করতে যাব? দাদা, আপনি চিন্তা করবেন না। আপনাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে আপনি বলুন, আমরা দুজনে এখনই দিয়ে দিচ্ছি। এই শুনে ফলওয়ালা খুবই খুশি হয় আর সে তখনই তাদের কাছে ৬,০০০ টাকা দাবি করে। তখনই রীতা এবং দেবমিতার পরিবার ভাগাভাগি করে ফলওয়ালাকে ৬,০০০ টাকা দিয়ে দেয়। আপনারা যেরকম ভাবে ঝগড়া করছিলেন আমি তো ভেবেছিলাম আপনারা ভীষণই খারাপ মানুষ, কিন্তু আপনারা মনের দিক থেকে খুবই ভালো। যাই হোক, এইরকম ভাবে আপনাদের পাড়াটাকে মাঝের বাজার করে তুলবেন না। সবাই মিলেমিশে থাকলে দেখতেও তো অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, আমি আর এই পাড়াতে কখনো আসছি না, আর আজকে আমার শিক্ষাও হয়ে গেছে। আরে দাদা, আমরা সবাই ঝগড়া করি ঠিকই, কিন্তু এটাই তো আমাদের প্রতিবেশীদের ভালোবাসা। আমরা যেরকম সবসময় ঝগড়া করি সেরকম একে অপরের বিপদের সময়ও সবসময় পাশে থাকি। আর আমরা ঝগড়া করলেও আমরা কিন্তু খারাপ নই, আর আমাদের এই ঝগড়া কোনোদিনও বন্ধ হবে কিনা বলতে পারছি না। এই দেবমিতা, তুই ফলগুলো নিয়ে পালাচ্ছিস কেন? দুজনে মিলে তো আমরা সমান টাকা দিলাম, এখানে যা ফল আছে সমান ভাগে ভাগ হবে। ওহো, যেই দেখেছো নষ্ট হয়ে যাওয়া ফলগুলো আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, অমনি তোমার ফলগুলো নেওয়ার কথা মনে পড়লো? তখন থেকে তো ফলগুলো এখানে পড়েই ছিল, এতক্ষণ তো তোমার ফলগুলো তোলার কথা মনে ছিল না? সব ফল আমি নেব। এভাবেই দেবমিতা এবং রীতার সঙ্গে আবার ঝগড়া বেঁধে যায়, আর যা দেখে ফলওয়ালার কিছু বলার থাকে না। সে মুচকি হাসতে হাসতে সেখান থেকে কেটে পড়ে। আর মণিখোলা পাড়ার ঝগড়া এভাবেই প্রতিনিয়ত চলতে থাকে। সুরেশ অফিস থেকে বাড়ি ফেরার জন্য বাইরে বেরিয়েছে, এমন সময় সে তার স্ত্রীকে সেখানে দেখতে পায়। পিউ হঠাৎ করে সেখানে কি করছে সুরেশ কিছুতেই বুঝে উঠতে পারে না। সে লুকিয়ে লুকিয়ে পিউকে ফলো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সুরেশ যেটা দেখতে পায় সেটা সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। সুরেশ সাথে সাথে পিউকে থামানোর চেষ্টা করে, কিন্তু পিউ তার কোনো কথাই শোনে না। এটা না করলে তুমি বাংলাদেশে যেতে পারতে না, তাই আমাকে এটা করতেই হতো। কারণ এবারে বাংলাদেশে যাওয়াটা শুধু তোমার কাজের জন্য নয়, আমিও তো ফুচকা খেতে যাবো নাকি। শুধুমাত্র বাংলাদেশে গিয়ে বাংলাদেশের ফুচকা খাবে বলে এরকম করলে তুমি? একবারও আমাদের মান সম্মান বা চাকরি বাকরি বা ভবিষ্যতের কথা একবারও ভাবলে না? তোমাকে তো আমি কবে থেকে বলছিলাম আমাকে বাংলাদেশে নিয়ে চলো, তুমি তো শুনছিলে না, শুধু একটার পর একটা অজুহাত দিচ্ছিলে। এরপরে আমি কি করতাম বলো? নিজের ব্যবস্থা তো আমাকে নিজেই করতে হতো। তাই বলে তুমি এইরকম করবে? তুমি সত্যি এখনো বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করেছো? এখন যদি কেউ জানতে পারে যে আমার স্ত্রী আমার অফিস কলিগের সাথে এরকম করেছে, তাহলে আমার চাকরিটা থাকবে বলে তোমার মনে হয়? কেউ কিছু জানতে পারবে না, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তুমি যদি আমাকে না দেখতে তাহলে তুমিও জানতে পারতে না, সুতরাং এটা নিয়ে আর মাথা ঘামিও না তুমি। কিন্তু আমার সত্যি সত্যি খুব ভয় করছে। ভয় পেও না, বরং বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি হও। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এখান থেকে প্লেনে করে তো মাত্র 1 ঘন্টা সময় লাগবে। ব্যাস, তারপরে শান্তি করে ওখানকার ফুচকা খাবো, সারা দিন খাবো। কিভাবে ওরা এত সুন্দর ফুচকা বানায় সেটাও এবার শিখেই বাড়ি আসবো। বাংলাদেশি ফুচকা খাওয়ার জন্য পিউ এতটাই মরিয়া হয়ে পড়ে যে সে ঠিক ভুল বিচার করার জ্ঞানটাই হারিয়ে ফেলে। পিউ তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে শহরে থাকতো। পিউ যথেষ্ট নম্র এবং ভদ্র ছিল। সে খুব সুন্দরভাবে তার পরিবারের খেয়াল রাখতো। ঘরের সমস্ত কাজ সে একা হাতেই করত। এত সব ভালো গুণের পরেও একটাই জিনিসের জন্য পিউকে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে বকা খেতে হয়, সেটা হচ্ছে তার একগুঁয়েমি। পিউ যদি একবার কিছু খাবে কিংবা করবে বলে ঠিক করে, তাহলে সেই জিনিসটা খাওয়া কিংবা করা পর্যন্ত তাকে চুপ করে এক জায়গায় বসিয়ে রাখা সম্ভব নয়। এমনই একদিন, তুমি আবার কাজের জন্য বাংলাদেশে কবে যাবে? এবারেও আমাকে নিয়ে যাবে? আমি ওই দেশের ফুচকা ভীষণ মিস করছি। যেদিন থেকে বাংলাদেশের ফুচকা খেয়েছি সেদিন থেকে আমার আর এই দেশের ফুচকা ভালোই লাগছে না। সব সময় কি তোমাকে নিয়ে যাওয়া সম্ভব হবে? আগেরবার যখন নিয়ে গেছিলাম তখন কাজ কমার সময় বেশি ছিল, তাই তোমাকে নিয়ে ঘুরতে পেরেছি, কিন্তু সব সময় তো সেটা হবে না। এবার আমাকে নিয়ে গেলে তোমাকে আর ঘুরতে হবে না, তুমি নিজের কাজ করবে আর আমি এদিক ওদিক ঘুরে ঘুরে ফুচকা খাবো, ঠিক আছে? তুমি প্লিজ আমাকে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, দেখছি, হয়তো পরের মাসে একবার আমাকে বাংলাদেশে যেতে হতে পারে। যদি যাওয়া হয় তাহলে আমি তোমাকে নিশ্চয়ই বলবো। আমি কিন্তু অধীর আগ্রহে পরের মাসে বাংলাদেশে যাওয়ার জন্য অপেক্ষা করে থাকবো। প্লিজ তুমি দয়া করে এই প্ল্যান কোনোভাবেই চেঞ্জ করো না। আমি যদি 1 মাস পরে বাংলাদেশে যেতে না পারি তাহলে আমি জানি না আমি কি করব।
পিউয়ের এই কথা শুনে তার শাশুড়ি মাও সেখানে চলে আসে। কি করবে মানে? ঘরে থাকবে, ঘরের কাজ করবে। এভাবে ছেলেটাকে ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। খোকা, তুই এসব নিয়ে চিন্তা করিস না রে বাবু, আমি বৌমাকে ঠিক সামলে নেব। আপনি এরকম করে বললে ও তো আমাকে আরোই বাংলাদেশে নিয়ে যেতে চাইবে না। আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে এসে কেন এরকম ঝামেলা বাঁধাচ্ছেন? ঝামেলা বাঁধাচ্ছি না বৌমা, যাতে ভবিষ্যতে ঝামেলা না হয় সেটারই ব্যবস্থা করছি। তুমি আজকে বাংলাদেশের ফুচকা খেতে চাইছো, কালকে তোমার মনে হবে আমেরিকার বিরিয়ানি খাবে, তখন তোমাকে আমেরিকায় নিয়ে যেতে হবে। এটা তো হতে পারে না। পিউ তার শাশুড়ি মায়ের কথা শুনে আর কোনো কথার উত্তর দেয় না। সুরেশও কিছুক্ষণের মধ্যেই নিজের কাজে বেরিয়ে পড়ে। পিউ সারাদিন কাজ করতে করতে শুধু বাংলাদেশের ফুচকার কথাই ভেবে যায়। তার মনে পড়তে থাকে কয়েক মাস আগে যখন সে তার স্বামীর সঙ্গে প্রথমবার বাংলাদেশে গিয়েছিল, তখন কতই না মজা হয়েছিল। তারা কত রকমের নতুন নতুন খাবার খেয়েছিল, কত কত জায়গায় ফুচকা খেয়েছিল, বাংলাদেশের বিখ্যাত চটপটিও খেয়েছিল। এসব ভাবতে ভাবতে পিউয়ের রান্নার দিকে কোনো হুঁশই থাকে না। হঠাৎই খাবার পোড়া গন্ধ নাকে আসতে মালতী দেবী রান্নাঘরে ছুটে আসে। কি ব্যাপারটা কি তোমার? কি ভাবছো তুমি যে খাবারটা পুড়িয়ে দিলে? এবার দুপুরে আমরা কি খাবো? বাংলাদেশের ফুচকা। তার মানে তোমার মাথা থেকে এখনো ওই বাংলাদেশি ফুচকা খাওয়ার কথা বের হয়নি, তাই তো? আমি জানতাম এটাই হবে। এবার এই ফুচকা ফুচকা করে কাজ বাজ ঘর সংসার সব জলাঞ্জলি দেবে, বুঝেছি। খুব ভালো খেতে হয় মা, একবার যদি আপনি টেস্ট করে দেখেন তাহলে আপনিও আর অন্য কোনো ফুচকা খেতে চাইবেন না। আমি তো অপেক্ষা করছি কবে সুরেশের সঙ্গে আবার বাংলাদেশে যেতে পারবো। এরকম ভাবেই যদি তুমি আমার সংসারটাকে জলাঞ্জলি দিয়ে দিনরাত শুধু ফুচকার কথা ভাবতে থাকো, তাহলে সুরেশ তোমাকে নিয়ে যেতে চাইলেও আমি তোমাকে বাংলাদেশে যেতে দেব না। শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য এরকম কে করে আমার জানা নেই। শুধুমাত্র ফুচকা নয় মা, বাংলাদেশের ফুচকা। আমি যতবারই ফুচকার নাম নিচ্ছি ততবারই আমার জিভে জল চলে আসছে। ওই স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে আবার নতুন করে রান্নাটা বসাও। কি কি রান্না করবে বলো? সবজি টবজি না হয় আমি কেটে দিচ্ছি। ফুচকা ফুচকা করে ঘর সংসার ভাসিয়ে দিচ্ছে একেবারে। এই বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। পিউ প্রত্যেকদিন সুরেশকে জিজ্ঞাসা করতে থাকে তার অফিস থেকে তাকে বাংলাদেশে পাঠানো হবে কিনা। সুরেশ প্রত্যেকদিনই বলে এখনো কিছু ঠিক হয়নি, আর এই বলে সে পিউয়ের আবদার এড়িয়ে যেতে থাকে। আর সেই সাথে সাথে বাংলাদেশে ফুচকা খাওয়ার লোভ পিউয়ের মধ্যে এতটাই বেড়ে যায় যে সে একদম অবিকল বাংলাদেশি ফুচকা বানানোর জন্য ইন্টারনেট ঘাঁটতে থাকে। কিন্তু এত কিছু দেখেও সে অবিকল বাংলাদেশের মতো ফুচকা বানাতেই পারে না। একদিন পিউয়ের বাড়িতে তার বান্ধবী রেখা আসে। কয়েকদিন আগে আমার সুরেশদার সঙ্গে দেখা হয়েছিল। ও আমাকে বলল তোর নাকি নতুন নেশা হয়েছে বাংলাদেশের ফুচকা খাওয়ার। তুই এমন পাগল কেন বলতো? সুরেশ একটু বেশি বলে। নেশা কি করে হবে বলতো? সেই কয়েক মাস আগে একবার খেয়েছিলাম, তারপরে শুধু খাওয়ার কথা ভেবেই যাচ্ছি। ভাবতে ভাবতে কি নেশা হয়ে গেল? তাহলে খেয়ে নেশা কর, যেমনটা সবাই করে। খেতে আর পারছি কোথায়? সুরেশকে বলছি ওদের অফিসের কাজের জন্য বাংলাদেশের ট্রিপে গেলে যেন আমাকে নিয়ে যায়, কিন্তু ওদের অফিস থেকে তো কিছুই জানাচ্ছে না। এরকম চলতে থাকলে আমি কিভাবে বাংলাদেশি ফুচকা খাবো? আমি তোর জন্য বাংলাদেশের ফুচকা নিয়ে এসেছি। আমার এক ননদ থাকে বাংলাদেশে, সেই কয়েকদিনের জন্য আমাদের এখানে ঘুরতে এসেছে। তোর এই ফুচকা খাওয়ার ইচ্ছার কথা ওকে বলতেই ও একেবারে বাংলাদেশের মতো ফুচকা বানিয়ে দিয়েছে। ওটা দেবে বলেই তো তোর সঙ্গে আমি দেখা করতে এলাম। এই শুনে পিউ এত খুশি হয় যে সে আর কোনো কিছু না ভেবেই ব্যাগ থেকে ফুচকা বের করে খেতে থাকে। এবার একদম অবিকল বাংলাদেশি ফুচকা খেয়ে তার মন একটু হলেও শান্ত হয়। কিন্তু তাকে ফুচকা দেওয়ার জন্য রেখার উপর মালতী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। মালতী দেবী জানে এরপরে তার বৌমার লোভ এবং নেশা দুটোই বেড়ে যাবে, আর ঠিক সেটাই হয়। পিউ সারাদিন শুধু বাংলাদেশি ফুচকা খাওয়ার কথাই বলতে থাকে। তার কথা শুনে মনে হয় ওই একটা জিনিস ছাড়া এই পৃথিবীতে যেন আর কোনো খাবারই নেই। আর এই কারণেই সে তার স্বামীকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। দেখো, আমাদের অফিসে অনেকদিন আগে থেকেই ঠিক হয়ে গেছে যে এবারে অঞ্জন বাংলাদেশে যাবে, কারণ আমাকে এখানকার কাজ সামলাতে হবে। আর এটা আমি তোমাকে ইচ্ছা করে এতদিন বলিনি, তোমার মন খারাপ হবে বলে। অঞ্জনের সঙ্গে কি ওর স্ত্রী যাবে? তাহলে তো আমি ওদের সঙ্গে চলে যেতে পারি। আমি কি অঞ্জনের স্ত্রীর সঙ্গে কথা বলবো? আমি আমার মতো থাকবো, ওরা ওদের মতো থাকবে। আমি কাউকে বিরক্ত করব না, প্রমিস। সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। ওদের সাথে কেন যেতে যাবে তুমি? আমি তো বলছি আমি তোমাকে নিয়ে যাব। অফিস থেকে না হোক আমি নিজে তোমাকে ঘুরতে নিয়ে যাব। কবে নিয়ে যাবে বলো? এই সপ্তাহে?
না না, এই সপ্তাহে কি করে হবে? এই সপ্তাহে তো অঞ্জন বাংলাদেশে যাবে, তাই আমাকে অফিসের সমস্ত কাজ সামলাতে হবে। 2-3 মাস সময় লাগবে, একটু অপেক্ষা তোমাকে করতেই হবে। বাংলাদেশের ফুচকা খাওয়ার জন্য এখন আমাকে আরো 2 মাস অপেক্ষা করতে হবে? তুমি কি বলছো, একবারও ভেবে দেখেছো? এছাড়া আর কিছু করার নেই পিউ, একমাত্র যদি অঞ্জন কোনো রকম ভাবে বাংলাদেশে যাওয়াটা ক্যান্সেল করে তবেই যেতে পারবো, তা না হলে তোমাকে 2 মাস অপেক্ষা করতেই হবে। এই বলে সুরেশ সেখান থেকে চলে যায়। পিউ কিছু বুঝে উঠতে পারে না এবার সে কি করবে। সে সারা দিনটা শুধু বাংলাদেশে যাওয়ার কথা আর সেখানে গিয়ে ফুচকা খাওয়ার কথা ভাবতে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে সে তার এবং তার স্বামীর বাংলাদেশে যাওয়ার একেবারে পাকাপাকি ভাবে ব্যবস্থা করতে পারবে। তার মাথায় একেবারে জেদ চেপে যায়, তার ঘরের কোনো কাজেও মন বসে না। তার বাংলাদেশের ফুচকা খেতে ইচ্ছা করলেও সে আর খেতে পারে না, কারণ রেখা সেই আত্মীয় আর এই দেশে নেই, সেও বাংলাদেশে ফিরে গেছে। জানতাম তোমার ওই বান্ধবীর একদিন ফুচকা এনে খাওয়ানোর জন্য এরকম কিছু একটাই ঘটবে। তোমার এই অকারণ জেদ করা যেদিন তোমার জীবনে বিরাট একটা ক্ষতি করে দেবে, সেদিন তুমি বুঝতে পারবে আমি তোমার ভালো চাইতাম। আমি বাংলাদেশে যেতে পারছি না, বাংলাদেশের ফুচকা খেতে পারছি না, সেসব নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? আপনি এখন আমাকে জ্ঞান দিতেই ব্যস্ত। হ্যাঁ, তার কারণ তুমি ফুচকা ফুচকা করে আমার সংসারটা ভাসিয়ে দিচ্ছ। তোমার এই অতিরিক্ত লোভের কারণে আমার ছেলের জীবনে কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, তাই তোমাকে আমি আগে থেকেই সাবধান করছি। মালতী দেবীর কোনো কথায় পাত্তা না দিয়েই পিউ সেখান থেকে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে সে সোজা সুরেশের অফিসে যায় এবং অফিসের বাইরে গাড়ি পার্ক করার জায়গায় সে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর পিউ সেখানে সুরেশের অফিস কলিগ অঞ্জনকে দেখতে পায়। অঞ্জন নিজের গাড়িতে উঠে বের হতে যাবে এমন সময় পিউ তার মাথায় একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয় এবং অঞ্জনকে খুবই মারতে থাকে। পিউকে ফলো করে সেই দিকে এসে সুরেশ সমস্ত ঘটনা দেখে ফেলে আর ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তুমি কেন করলে এটা? ও কি দোষ করেছিল? চুপ করে থেকো না পিউ, আমার কথার উত্তর দাও। দোষ করেনি, আমি তোকে মারলাম যাতে ও অসুস্থ হয়ে যায় আর ওর হাত পা ভেঙে যায়। এমন অবস্থায় তো তোমাদের অফিস থেকে ওকে আর বাংলাদেশে পাঠাতে পারবে না, তখন তোমাকেই পাঠাবে, আর তুমি গেলেই আমি শান্তি করে বাংলাদেশের ফুচকা খেতে পারবো। সুরেশ এরপরেও পিউকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে সুরেশের কোনো কথাই শোনে না। পিউ মনে মনে এই ভেবে খুশি হতে থাকে যে এবার সে এবং সুরেশ বাংলাদেশে যেতে পারবে। আর ঠিক সেটাই হয়। অঞ্জনের শরীর অসুস্থ হওয়ায় এবং তার হাত পা ভেঙে যাওয়ায় তাকে 3 মাস হুইল চেয়ারে থাকার নির্দেশ দেওয়া হয়। সুরেশ এই কথা তার বাড়িতে এসে জানালে পিউ প্রচন্ড পরিমাণে খুশি হয়। বাংলাদেশে গিয়ে বাংলাদেশি ফুচকা খাওয়ার জন্য পিউয়ের মন একেবারে উতলা হয়ে ওঠে। তারা মালতী দেবীকে বিদায় জানিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে রওনা হয়। তারা ভেতরে ঢুকতে যাবে এমন সময় একজন মহিলা পুলিশ, কয়েকজন কনস্টেবল এবং হুইল চেয়ারে বসে অঞ্জন সেখানে চলে আসে। এই, আপনারা কোথাও যাবেন না, এখানেই দাঁড়ান। স্বামীর এমপ্লয়িকে মেরে হাত পা ভেঙে দিয়ে আপনি এখন বাংলাদেশে যাচ্ছেন ফুচকা খেতে? সত্যি আপনার সাহসকে বাহবা দিতে হয়। আমি কাকে মেরেছি? এসব কি যাতা বলছেন আপনি? একজন ভদ্রবাড়ির গৃহিণীর উপর এরকম আরোপ লাগাতে আপনার বাচ্চা না? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, সেটা শুধরে নিন, কিন্তু এভাবে আমাদেরকে বিরক্ত করবেন না। আপনার নামে আমাদের থানায় এফআইআর করা হয়েছে, সেই কারণেই আমরা এখানে এসেছি। আপনাকে ধরবো বলে অসুস্থ অঞ্জন বাবুকেও এখানে আনতে হলো, তবু আপনি বলছেন আমাদের ভুল হচ্ছে। অঞ্জনকে এনে কি হবে? ও কি বলতে পারবে? আমাদেরকে যেতে দিন, আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। আমি কি বলতে পারবো? আমি বলতে পারলে আপনারা শুনতে পারবেন তো? সেদিন যখন আপনি আমাকে মারছিলেন তখন আপনি আমার মুখটাই ঢেকে দিয়েছিলেন, কিন্তু আমার কানটা তো বন্ধ করতে পারেননি। তাই আপনার সাথে সুরেশের সেই মুহূর্তে কি কি কথা হয়েছে সেই সবকিছু আমি নিজের কানে শুনেছি। এই কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকে আমি কাউকে কিছু বলতে পারিনি। কাল বাড়ি ফিরেই আমি সবার আগে থানায় গিয়েছিলাম আপনার নামে এফআইআর করতে। এই কথা শুনে পিউ খুবই কাঁদতে থাকে। সে সবার কাছে ক্ষমা চায়, কিন্তু কেউ তাকে ক্ষমা করে না। সুরেশ তার পুরানো অফিস ছাড়তে বাধ্য হয়। সুরেশের পুরানো অফিস একটা বাংলাদেশি কোম্পানি ছিল, তাই মাঝে মাঝে তাদের বাংলাদেশে যাওয়ার একটা সুযোগ থাকতো। এই ঘটনার পরে সেটাও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। সামান্য বাংলাদেশি ফুচকা খাওয়ার লোভ পিউয়ের গোটা জীবনটাকে একেবারে পাল্টে দেয়।